কিরে ফকিনের বাচ্চা, তুই কি চোখে দেখে চলতে পারিস না? দেখছিস যে এখানে আমরা বসে আড্ডা দিচ্ছি, আর অথচ আমাদেরকে না দেখার ভান করে সালাম না দিয়ে চলে যাচ্ছিস। ভাই, আমার অফিস আছে, তাই আপনাদেরকে ভালো করে খেয়াল করিনি। সরি ভাই, সামনের বার থেকে আর এমন হবে না। আমি এখন আসছি ভাই। আমরা কি তোকে এখানে থেকে চলে যেতে বলছি নাকি? তুমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, তারপর অফিসে যাবে, বুঝতে পারছিস? আর তোকে দেখে আমার বড্ড মায়া হয়, কারণ তোর সঙ্গে আমরা এত কিছু করি, কিন্তু তবু তুই কোনো কিছু করিস না। আসলে ভাই, আমি এমনই। আমি কারোর সঙ্গে কোনো ঝামেলা চাই না। আমি চাই ভালোভাবে বাঁচতে পারলেই আমি হ্যাপি। এরা ছাড়া আর কোনো কিছু প্রয়োজন নেই। তারপর আমি সেখান থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর তখনই আমার পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল। গাড়িটা এমনভাবে গেল মনে হয় আর একটু হলেই আমার উপর দিয়ে চলে আসতো। ভাগ্য ভালো আমি সাইডে চলে আসছিলাম, না হলে তো আমি শেষ। গাড়িটা কিছু দূর সামনে যেতেই বুঝতে পারলাম এটার কারণ নয়, এটা হচ্ছে আমার এই অফিসের ম্যাডামের। ম্যাডাম কেন আমার সঙ্গে এরকমটা করে কোনো কিছুই বুঝতে পারি না। আমি তো ম্যামের কোনো ক্ষতি করিনি, তবুও যে ম্যাম কেন এমনটা করে। তারপর এসব ভাবতে ভাবতে আমি অফিসে চলে আসলাম। আমি অফিসে বসে কাজ করছিলাম, আর তখনই পিয়ন চাচা এসে বলে গেল আমাকে ম্যাম ডাকছে। আমি তাড়াতাড়ি করে হাতে একটা ফাইল নিয়ে ম্যামের রুমের উদ্দেশ্যে যেতে লাগলাম। আর ম্যামের রুমে যাওয়ার পথে মিতু তার ডেস্ক থেকে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমিও সেদিকে ব্রুকক্যাপ না করে ম্যামের রুমে চলে আসলাম। ম্যামের রুমে এসে আমি যথারীতি অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমি দাঁড়িয়ে আছি ওনার সামনে, ফাইল দিলাম। আর তখন উনি ফাইলটা নিয়ে আমাকে বলতে লাগলো, আপনাকে আমি সেই কখন থেকে ডাকছি, আপনি কি আমার কথা শুনতে পান না? এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি আপনাকে বের করে দিতে বাধ্য হব। আপনার মতো কর্মচারী আমার কোনো প্রয়োজন নেই। যে অফিসের কাজগুলো ঠিকমতো করতে পারে না, আমি তো আপনাকে বেতন দেব কাজ দেখে, শুধু মুখ দেখে নয়, তাই না? আপনার সুন্দর চেহারাটাকে বেতন দিয়ে রাখি না আমি, ওকে? ম্যাম, আমি তো সেই ফাইল দেখানোর জন্য এমনিতেই আপনার কাছে আসতাম এখনই। আর তখনই আপনি পিয়ন চাচাকে দিয়ে ডাক দিলেন। আপনি কি কোনো সেলিব্রিটি যে আপনাকে ডেকে ডেকে আমার রুমে আনতে হবে? এরপর থেকে যেন আপনাকে কোনো ডাক দিতে না হয়। আপনি আপনার সময় মতো ফাইলটি দিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আর এই ফাইলের মধ্যে এসব কি এত ভুল কেন? আসলে ম্যাম, এটার মধ্যে আমার কোনো দোষ নেই। আমি এই ফাইলটা মিতুকে দিয়েছিলাম, কিন্তু মিতু ফাইলটা মনে হয় অন্যভাবে দেখেছে। আপনাকে ফাইল দিয়েছি শুধুমাত্র আপনি দেখবেন বলে, আপনি ফাইলটি সংশোধন করে আনবেন, কিন্তু আপনি সেটা না করে আপনি নিজেকে বাঁচানোর জন্য অন্য আরেকজনকে দিয়ে কাজ করিয়ে এনেছেন, আবার এটা আমার কাছে বলছেন। ম্যাম, আমি কি করব? আমি তো এখানে নতুন এসেছি, আমি সব কাজ বুঝতে পারি না। তার জন্য আমি মিতুর কাছে একটু সাহায্য নেই। ঠিক আছে ম্যাম, আমি এখনই একটু ঠিক করে আনছি। তখন নীলা ম্যাম আমার মুখের উপর ফাইলটা ছুঁড়ে মারলো। তারপর আমি ফাইলটা নিয়ে সোজা আমার ডেস্কে চলে আসলাম। আর আমার ডেস্কে এসে আমি আমার মতো কাজ করতে লাগলাম। আর তখনই মিতু দরজায় কড়া নাড়তে লাগলো। আমি ওনাকে আসতে বললাম। উনি এসে বসলো আর আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি সবসময় তো বকা কেন খান? আপনি তো ঠিকমতো কাজ করেছেন নাকি? তবুও ম্যাডাম কেন যে আপনাকে এত বকাঝকা করে, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি যখন নতুন জয়েন করেছিলাম তখন তো ম্যাম আমাকে খুব ভালো করে সব কিছু বুঝিয়ে দিয়েছিলেন। অবশ্য সেই সময় ম্যামের বাবা অফিসে দায়িত্বে ছিলেন, এখন তো উনি নেই। থাকলে হয়তো আপনাকে এইসব বকাঝকা শুনতে হতো না। নতুন স্যারের সঙ্গে আমার এখনও ভালো করে পরিচিত হয়নি, শুধুমাত্র একবার দেখেছিলাম। আর দেখে বুঝতে পেরেছিলাম যে উনি অত্যন্ত ভালো একজন মানুষ, কিন্তু ওনার মেয়ে যে এরকম হবে এটা আমি কখনো ভাবিনি। কিছু করার নেই। আর কালকের ফাইলটার জন্য আমি সত্যি অত্যন্ত দুঃখিত, কারণ আমি কালকের ফাইলটা তেমন মনোযোগ দিয়ে দেখিনি, ফোনে কথা বলছিলাম তো তাই। হ্যাঁ, না, এর কোনো সমস্যা নেই। তাছাড়া আপনি আমার কলিগ, আপনার ভুল হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। ঠিক আছে, আমি এখন কাজ করি, আপনিও গিয়ে কাজ করেন, না হলে দুজনকেই বকা শুনতে হবে। ম্যাডাম জি কেমন, আমিও কোনো কিছু বুঝতে পারি না। শুধু শুধু ম্যাডাম তোমার সঙ্গে রাগ দেখায়, আমাদের সঙ্গে তো ম্যাডাম খুব ভালোভাবেই ভালো ব্যবহারই করে মনে হয়। তুমি আগের জন্মে ম্যামের শত্রু ছিলে? তারপর আমি ওর সঙ্গে আরও কিছু কথা বলে ওকে পাঠিয়ে দিলাম, না হলে আমার নিজেরই বকা শুনতে হবে। তারপর আমি আমার কাজে মন দিলাম।
আর কাজ করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর তখনই মা আমার ফোনে কল দিল, আর আমি ফোনটা রিসিভ করলাম। আর অপাস থেকে বলতে লাগলো, কি রে শাহরিয়ার, আমি না তোকে বলেছিলাম যে টাকা পাঠানোর জন্য? আমি তোর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারছি না, তাড়াতাড়ি টাকাটা পাঠিয়ে দে। ঠিক আছে, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। আর আমি মিটিংয়ে ছিলাম, তার জন্য তোমার কল ধরতে পারিনি, সরি মা। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তারপর আমি কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি বিকাশ থেকে মাকে 500 টাকা পাঠিয়ে দিলাম। তারপর আমি আবারও কাজ করতে লাগলাম, আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর অফিস শেষ করে আমি যেই বের হতে যাব তখনই ম্যাম আমাকে ডাকতে লাগলো, আর আমিও ম্যামের কেবিনে চলে আসলাম। আর ম্যামের কেবিনে এসে আমি যথারীতি দাঁড়িয়ে আছি। আর তখন ম্যাম বলতে লাগলো, আমি আপনাকে ছুটি দিয়েছি। আপনি যে অফিসের সময় শেষ করে চলে যাচ্ছিলেন, আপনি সব সময় আমার অনুমতি নিয়ে তারপর অফিস থেকে বের হবেন। আপনার সঙ্গে আমার আরও কিছু কাজ আছে। আপনি এই ফাইলটা এক্ষুনি কমপ্লিট করে নিয়ে আসুন, আমি অফিসে আছি। ম্যাম আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে এখন কেন কাজ দিচ্ছেন? আর এটা না হয় আমি কালকে এসে করব, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, প্লিজ ছুটি দিন। ছুটি কি মুখের কথা নাকি? তুমি অফিসের কাজটা শেষ করে তারপর ছুটি পাবে, এর আগে কোনো ছুটির নামও নিবে না। আর তোমার শরীর খারাপ দেখে তোমাকে ছুটি দিতে হবে এরকম কোনো কথা নেই। আমি ম্যামের কথা শুনে প্রচণ্ড পরিমাণ ক্ষেপে গেলাম, কোনো কিছু বলতেও পারছি না, কারণ ম্যাম অফিসের বস। এখানে কোনো কিছু বললেই আমার চাকরিটা চলে যাবে, পেটের দায় চাকরিটা তো করতেই হবে। তারপর আমি ফাইলটা নিয়ে আমি আমার মতো করে কাজ করতে লাগলাম। আমি কাজ করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিলাম। তারপর আমি হঠাৎ করে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। তারপর আমি তাড়াতাড়ি করে ফাইলটা কমপ্লিট করে ম্যামের কেবিনে গেলাম। আর ম্যামের কেবিনে গিয়ে দেখি ম্যাম ফোনে কারোর সাথে মনে হয় হেসে হেসে কথা বলছে। তার মানে ম্যাম এখানে কথা বলার জন্যই এসে থাকছে। আমি ম্যামের কাছে ফাইলটা জমা দিলাম। তারপর ম্যাম আমাকে দেখে বলতে লাগলো, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আবার যাওয়ার সময় আমার ড্রাইভারকে একটু বলে দিন তো, আমি এখন একটু ব্যস্ত আছি। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে এসে ড্রাইভারকে বলে আমিও বাসার দিকে হাঁটা দিলাম, কারণ পকেটে তেমন বেশি টাকা নেই, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমি হেঁটে হেঁটে প্রায় অনেক দূর চলে এসেছি। আর তখন দেখলাম পিছন থেকে ম্যামের গাড়িটা জুড়ে চলে গেল। আমি গাড়িটা দেখে একটা দীর্ঘ শ্বাস ফেললাম, কারণ বড় লোকরা কখনই গরিবদেরকে মানুষ মনে করে না। তারপর আমিও বাসায় চলে আসলাম। আমি আমার বাসায় এসে ফ্রেশ হয়ে নিজে রান্না করতে লাগলাম। তারপর রান্না করা শেষ করে আমি খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি যথারীতি ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে লাগলাম। তারপর নাস্তা বানিয়ে খাবারটা টিফিন বক্সে ভরে অফিসের দিকে হাঁটা দিলাম। আর তখনই দেখলাম মিতু রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে, হয়তো রিক্সার জন্য অপেক্ষা করছে। আমি কাছে যেতে মিতু আমাকে বলতে লাগলো, কি ব্যাপার শাহরিয়ার সাহেব, আপনি প্রতিদিন এমন হেঁটে হেঁটে কেন অফিসে যাচ্ছেন? এই জন্যই তো আপনার বেশ অনেকটা সময় দেরি হয়ে যায়। তাছাড়া আপনার রান্না করার মতো তো লোক নেই, আপনি নিজেই তো রান্না করেন, তাই না? আপনি তো আর এটা বুঝবেন না, কারণ আপনার তো হাজব্যান্ড আছে, আপনার সব কিছু আছে, কিন্তু ব্যাচেলার ছেলেদের এটা ছাড়ার কোনো উপায় নেই। তাছাড়া মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের এসব কোনো ব্যাপারই না। আপনি কিন্তু সত্যি সবসময় অন্যরকমভাবে কথা বলেন। আপনাকে এটার জন্যে আমরা অনেকটা ভালো লাগে। চলুন, আজকে না হয় আমি আপনাকে অফিসে নিয়ে যাই, পরে না হয় একদিন আপনি নিয়ে যাবেন। না, সমস্যা নেই, আমি হেরে যেতে পারবো। তাছাড়া হাঁটলে শরীরটা অনেক ভালো লাগে। আপনি রিক্সা দিয়ে চলে যান, কারণ না হলে আপনার উপর ম্যাডাম খেপে যাবে। আচ্ছা, আপনি আমাকে দেখে কেমন যেন হয়েছেন? আমি কি কোনো বাঘ না ভাল্লুক যে আপনি আমাকে দেখে এমনটা করেন? আমরা কলিগ, বন্ধুর মতো থাকবেন। তারপর মিতুর কথায় আমি যথারীতি রিক্সায় উঠে পড়লাম আর অফিসে চলে আসলাম। আর অফিসে এসে আমি মিতুকে বিদায় দিয়ে চলে আসলাম কেবিনে। আর আমি কেবিনে এসে বসে কাজ করতে লাগলাম। তখনই যথারীতি ম্যাম এসে আমাকে বলতে লাগলো, শাহরিয়া সাহেব, আপনি এক্ষুনি আমার কেবিনে আসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপর আমি আমার কেবিনে এসে বসে পড়লাম। আর একটু পরে উনি এসে আমাকে ফাইল দিল, আর আমি ওনাকে বসতে বললাম। আর তখন আমি রাগে ফাইলটা ওনার মুখে ছুঁড়ে মারলাম। ম্যাম আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আর আপনি আমার সঙ্গে কেন এমনটা ব্যবহার করছেন? আমি তো আপনার কাছে কোনো অন্যায় করিনি। কুত্তার বাচ্চা, তোকে আমার একদম সহ্য হয় না। তোকে ইচ্ছে করে যে আমি তোকে গলা টিপে মেরে ফেলি, কিন্তু সেটা তো আর সম্ভব না। এখানে কাজ করতে হলে এসব সহ্য করে তারপর কাজ করতে হবে।
আমি চুপচাপ আবার ফাইলটা নিয়ে চলে আসলাম আমার কেবিনে। আমি আমার কেবিনে এসে দীর্ঘশ্বাস ফেলে বললাম, এমন একটা মেয়েকে ভালোবাসলাম যে মেয়েটা আসলে অন্যরকম চরিত্র। আমি জানি না আমি তাকে আমার ভালোবাসা দিয়ে কখনো এই পথ থেকে ফেরাতে পারবো কিনা, তবে চেষ্টা করতে সমস্যা কি। এভাবে অফিসের কাজ করতে করতে যথারীতি সময়টা পার হয়ে গেল। আর অফিস শেষ করে আমি বের হলাম, আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম, আর অফিস থেকে ম্যানেজার সাহেব বলতে লাগলো, স্যার, আমি সব কিছু সঠিকভাবে সামাল দিতে পারছি না। ওরা আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আপনার সঙ্গে দেখা না করতে দিলে ওরা আমাদের সঙ্গে কোনো ডিল করতে পারবে না। এখন আমি কি করব স্যার? ম্যানেজার সাহেব, আপনি এটা নিয়ে মায়ের সঙ্গে কথা বলুন। মা এটা আপনার সঙ্গে ভালোভাবে বলতে পারবে, যদিও মা এটা করবে কিনা জানি না। স্যার, ম্যাডাম এটা কখনোই করবে না, কারণ ম্যাডাম তো শুধুমাত্র আপনার টাকায় চলে। আপনাদের যে পারিবারিক এই এত সম্পত্তি, এখান থেকে একটি টাকাও খায় না। তাহলে আপনি কি করে ভাবলেন যে এটার অর্ডার আপনার আম্মু দিবে? ঠিক আছে, আপনি ওনাদের আমার নাম্বারটা দিয়ে দিন, আমি ওনাদের সঙ্গে কথা বলবো। আপনার এত টেনশন করতে হবে না, আর ভালো করে খেয়াল রাখবেন, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তারপর আমি আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর আপনারা হয়তো বুঝতে পারছেন না, আসলে পারিবারিকভাবেই আমাদের অনেক সম্পত্তি, কিন্তু মা আমার দাদার সম্পত্তি থেকে 1 টাকাও খায় না। মা সবসময় আমারটা দিয়ে চলে। হয়তো এটার মধ্যে কোনো একটা রাগ আছে, অভিমান আছে, সেজন্য মা বাবার সম্পত্তির কোনো অংশই খায় না। এটা নিয়ে আমি মায়ের সঙ্গে অনেক কথাই বলেছি, কিন্তু মার এক জেদ। তারপর আমি কল কেটে দিয়ে কফি শপে এসে কফি খেতে লাগলাম। আর তখনই দেখলাম নীলিমা একটা ছেলের সঙ্গে বসে কথা বলছে। আর এটা দেখে কতটা কষ্ট লাগলো এটা বলে বোঝাতে পারবো না। আমি লুকিয়ে লুকিয়ে দেখছি আর কফি খাচ্ছি। আর তখনই মা আমার ফোনে কল দিল। আমি কলটা রিসিভ করলাম, আর অপাস থেকে মা বলতে লাগলো, শাহরিয়ার, তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আমি তোকে কতবার বলেছি যে আমি এসব দায়িত্ব নিতে পারবো না, তবুও তুই ম্যানেজারকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিস। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তোর বাবা আছে, তোর বাবার সঙ্গে কথা বল। মা তুমি কেন বুঝতে পারছো না? আমি যেখানে চাকরি করি সেখানে বেতন দিয়ে তোমার কি চলে বলো? তোমার সঠিক মতো ওষুধই হয় না। তুমি কেন রাগ করে আছো বলো তো? যেদিন তুই বিয়ে করে এই বাসায় বউ নিয়ে আসবি, সেদিন থেকে আমি তোর বাবার সম্পত্তি খাবো, বা তোর বাবার সঙ্গে আমি কথা বলবো। এছাড়া আমি তোর বাবার সঙ্গে কখনোই কথা বলবো না। মা তুমি এসব কি বলছো? এসব যদি মানুষ জানতে পারে তাহলে তো শুধু তোমাকে নয় আমাকেও সব পাগল বলবে। এটা কোনো কথা হলো বলো? তুমি আগের মতো স্বাভাবিক হয়ে চলো। আমি তোমার জন্য কিছুদিনের মধ্যেই বউ নিয়ে আসবো। তোর বিয়ের জন্য আমার কত কথা শুনতে হয় সেটা কি তুই জানিস? তোর সকল বন্ধু বান্ধবদের ছেলে মেয়ে হয়ে গেছে, অনেকের গুলো স্কুলে পর্যন্ত যাচ্ছে, আর তুই এখনো সেই ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর বাবাও সারাদিন বাহিরে বাহিরে থাকে, তুইও বাহিরে থাকিস। আমিও তো একটা মানুষ, আমারও কি এটা ভালো লাগে? আমার কি একটা খারাপ লাগা থাকতে পারে না? আমি আর কোনো কথা না বলে কল কেটে দিলাম। মা যে কীরকম মানুষ এটা আমি আজও বুঝতে পারলাম না। বাবা মায়ের একমাত্র মেয়ে তো, তার জন্য একটু জেদ বেশি। এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এখন নীলিমার কথা। নীলিমা কেন ওই ছেলেটার সঙ্গে বসে বসে কথা বলছে, এটা আমাকে জানতে হবে। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ পরে নীলিমা ওই ছেলেটা মিলে গাড়িতে করে চলে গেল, আর আমিও কল দিয়ে গাড়িটা আনতে বললাম। কিছুক্ষণ পর আমার গাড়ি চলে আসলো। তারপর আমি এটাকে ফলো করতে লাগলাম, আর ফলো করতে করতে নীলিমার বাসার সামনে চলে আসলাম। ওই ছেলেটা আরেকটা গাড়ি করে চলে গেল, আর নীলিমা বাসায় চলে গেল। আর এদিকে আমিও বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর ভাবছি কি করে ওর কাছে যেতে পারবো। আমি এসব ভাবতে ভাবতে ল্যাপটপে আমি কাজ করতে লাগলাম, আর এভাবে সময়টা পার হয়ে গেল। তারপর রাতের বেলা ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। আমি তাড়াতাড়ি করে অফিসে চলে আসলাম, আর অফিসে এসেই দেখি সবাই একসাথে দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু বুঝতে পারলাম না। আমি সব কিছু বোঝার জন্য আরও এগিয়ে গেলাম, আর এগিয়ে যেতেই মিতুর পাশে দাঁড়ালাম। আর তখনই মিতু বলতে লাগলো, আরে, তুমি এত অবাক হচ্ছ কেন? আসলে ম্যাডামই এখানে সবাইকে দাঁড়াতে বলেছে, আর ম্যাডাম বলেছে যে এবারে নাকি পিকনিকে নিয়ে যাবে, সেই জন্য আর কি সিদ্ধান্ত করার জন্য সবাইকে একসঙ্গে ডেকেছে। বুঝতে পারছো? আমরা সবাই বলেছি যে কক্সবাজার যাব বলে, কিন্তু ম্যাডাম বলেছে রাঙামাটি যাবে পাহাড় দেখতে। তখনই নীলিমা চলে আসলো, আর নীলিমা এসে সবার সামনে বলতে লাগলো, ঠিক আছে, আপনারা যেহেতু এত করে বলছেন তাহলে কক্সবাজার যাওয়া ঠিক হলো। আর সবাই সবার মতো গুছিয়ে নেবেন, কালকে ঠিক সন্ধ্যার দিকে আমরা রওনা দিব, বুঝতে পারছেন? আর সবাই যাওয়া বাধ্যতামূলক। আমি মনে মনে ভাবতে লাগলাম, আরে এত মেঘ না চাইতেও বৃষ্টি,
এখন সমস্যা হলো ওই ছেলে যদি নীলিমার সঙ্গে যায় তাহলে তো ওই ছেলেটাকে আমি সোজা মেরে ফেলবো। আমার প্রিয় মানুষের সাথে শুধু আমি সময় কাটাবো, ওই ছেলেটা কেন ওর সঙ্গে কথা বলবে? তারপরে সব ভাবতে ভাবতেই আনমনে হেসে ফেললাম। আর কিছুক্ষণ পরে নীলিমা আর কিছু কথা বলে চলে গেল। তারপর আমি আমার কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। আর তখনই ম্যাম আবারও আমাকে ডাকতে লাগলো। তারপর আমি ফাইলটা নিয়ে ম্যামের রুমে চলে আসলাম। আর ম্যামের রুমে আসার পর আমি দাঁড়িয়ে আছি। আর তখন ম্যাম ফাইল দেখতে লাগলো। আর তখন ম্যাম আমাকে বলতে লাগলো, আচ্ছা শাহরিয়া সাহেব, আপনি আমার জন্য কফি বানিয়ে এনে দিতে পারবেন? আমার আজকে কোনো কিছু ভালো লাগতেছে না। আপনি আমার জন্য কফি বানিয়ে আনেন, ঠিক আছে? কোনো উপায় না পেয়ে কফি বানানোর জন্য চলে আসলাম। আর জলদি করে আমি কফি বানিয়ে আবারও ম্যামের সামনে চলে আসলাম। ম্যামের সামনে এসে ম্যামকে কফিটা দিলাম। আর ম্যাম কফি খেতে লাগলো। আর কফি খেতে খেতেই আমার সামনে কফিটা ফেলে দিল। আর কফির মগটা আমার পায়ে এসে লাগলো। আমার পা কেটে গেল। তখন আমি ম্যামের দিকে তাকিয়ে আছি। নীলিমা বলতে লাগলো, আসলে আমি এটা দেখতে পাইনি, হাত থেকে পড়ে গেছে, তাই তোর শরীরে লেগে গেছে। কোনো সমস্যা নেই, যা গিয়ে এক্ষুনি কাজ কর। আর কাউকে কিছু বললে তোকে এই অফিস থেকে বের করে দিব, বলে দিলাম। তখন আমি চলে আসলাম আমার কেবিনে এসে যথারীতি আমি স্যাভলন আর তুলু দিয়ে জায়গাটা ব্যান্ডেজ করে আমি আমার মতো করে কাজ করতে লাগলাম। যদি আমি নীলিমাকে ভালো না বাসতাম তাহলে এসব আমি কখনোই সহ্য করতাম না। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা অফিস ছুটি হলো। অফিস ছুটি হওয়ার পর আমি আমার মতো করে হেঁটে চলছি। আর তখন রাস্তা দিয়ে জোরে একটা গাড়ি চলে গেল। বুঝতেই পারলাম যে এটা অন্য কারো গাড়ি নয়, এটা নীলিমা ম্যামের গাড়ি। রাস্তার মধ্যে ময়লা পানি আমার শরীরে লাগলো। আমি কোনো কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। ফকিন্নির বাচ্চা, তুই একদিন আমাকে একটা থাপ্পড় মেরেছিলি, আর সেটার প্রতিশোধ এভাবে নিচ্ছিস? তোকে আমি কখনোই ক্ষমা করব না। যতদিন বেঁচে থাকবো ততদিনই তোকে আমি এইভাবে অপদস্থ করতে থাকবো। তারপরে আমি কোনো কিছু না বলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি আমার মতো করে কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। আর তখনই মা কল দিল। মা কল দেওয়ার পর আমি কলটা রিসিভ করলাম। আর আমি মায়ের সঙ্গে কিছু কথা বলে কলটা কেটে দিলাম। তারপর যথারীতি আমি প্যাকিং করতে লাগলাম সব কিছু। আর প্যাকিং করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো মিতুর কলের শব্দে। আমি কলটা রিসিভ করলাম। আর তখন মিতু বলতে লাগলো, আরে আমি তোমাকে সেই কখন থেকে কল করে যাচ্ছি, কিন্তু তুমি আমার কল কেন রিসিভ করছো না? দেখেছো কটা বাজে? সকাল 11টা বাজে, এখনো তুমি ঘুমিয়ে আছো। আরে আমি অনেক রাত করে ঘুমিয়েছি তো সেজন্য। আর কিছু পার্সোনাল কাজ করছিলাম রাত জেগে, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। তা আজকে তো অফিস নেই, তাহলে কেন কল দিয়েছেন? কোনো দরকার আছে? শাহরিয়ার, আজকে তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি যাওয়ার সময় আমার সঙ্গে বসে যাবে, বুঝতে পারছো? তোমার সঙ্গে আমার অনেক কথা জমে আছে, সেটা বলার জন্যই তোমাকে কল দিয়েছি। আর তোমার কি প্যাকিং করা শেষ? হ্যাঁ, আমার তো প্যাকিং করা শেষ। আমি সন্ধ্যাবেলায় প্যাকিং করে রেখেছিলাম। এখন শুধু বসে থাকবো আর হাতে কিছু কাজ আছে সেগুলো করব। তুমিও প্যাকিং করে নিও। ঠিক আছে, তাহলে তুমি এখন কাজ করতে থাকো, আমিও কাজ করতে থাকি। পরে সন্ধ্যার সময় একসঙ্গে রিক্সা দিয়ে অফিসের সামনে যাব, ঠিক আছে? আমি তোমাকে কল দিব। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি নিজের মতো কাজ করতে লাগলাম। এগুলো আমার বাবার অফিসের কাজ, যেগুলো ম্যানেজার আমাকে পাঠিয়ে দিয়েছে সেগুলোই করতে লাগলাম। আর এভাবেই আমার সময়টা পার হয়ে যেতে লাগলো। তারপর বিকালবেলা আমি যথারীতি রেডি হয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আসতে লাগলাম। আর তখনই মিতু কল দিল। আমি কলটা রিসিভ করে মিতুর দেওয়ার ঠিকানায় চলে আসলাম। তারপর মিতুকে সাথে নিয়ে যথারীতি আমি অফিসের সামনে চলে আসলাম। এসে দিকে সবাই চলে এসেছে। আর কিছুক্ষণ পরেই দেখলাম নীলিমা একটা নীল শাড়ি পরে আর নীল ব্লাউজ পরে এদিকে আসছে। চুলগুলো বাতাসে উড়ছে দেখে মনে হচ্ছে একজন পরীর রাজ্য থেকে ভুল করে এসে গেছে। নীলিমাকে এত সুন্দর লাগছে দেখি যেন আমার ভিতরে অন্যরকম ফিলিংস হচ্ছে, আরও ভালোবাসতে ইচ্ছে করছে। আবারও নতুন করে নীলিমার উপর ক্রাশ খেলাম। আর তখন মিতু ফাজলামি করে বলতে লাগলো, আর এভাবে দেখে ম্যাডামের দিকে লাভ নেই, বুঝতে পারছো? ম্যাম হয়তো অন্য কাউকে ভালোবাসে, দেখছো না কেমন সেজে আছে? আর তোমার কপালে এই মেয়ে কখনো জুটবে না। যদি জুটেও থাকে তবুও কিন্তু তোমার লাইফটা পুরো হেল হয়ে যাবে। কেমন ব্যবহার করে সেটা তো তুমি ভালো করেই জানো। আরে না, আমি ওই দিকে তাকিয়েছিলাম। আচ্ছা চলো আমরা বাসে উঠে পড়ি। সবাই তো উঠে পড়েছে। তারপর ম্যাম আরও কিছু বলতে লাগলো। ওর কথাগুলো আমার এতটা ভালো লাগে বলে বুঝতে পারবো না। গোলাপের পাপড়ির মতো ঠোঁট যেগুলো আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।
তারপর আমি বাসে বসে পড়লাম আর যথারীতি সবাই বসে পড়লো। তখন দেখলাম নীলিমা বাসে উঠলো, আর বাসে ওঠার পর যথারীতি কই বসবে সেটাই চিন্তা করছে। নীলিমা সামনে বসে পড়লো, সামনে বসে বসে ফোন টিপছে। আমি আমার মতো ফোন টিপছিলাম, আর হঠাৎ করেই আমি আমার ফোনের ক্যামেরাটা বের করে ফোন ক্যামেরার পিছনে শাহরিয়াকে দেখা যাচ্ছে। আমি দেখতে পেলাম যে শাহরিয়া মৃত্যুর সঙ্গে বসে বসে হেসে হেসে গল্প করছে। এটা আমার একদমই কেন যেন সহ্য হচ্ছিল না। মনে হচ্ছে এক্ষুনি শাহরিয়াকে কোনো কিছু করা দরকার। আমি শাহরিয়াকে ডাক দিলাম। শাহরিয়া ভয়ে ভয়ে এদিকে আসলো। আমি তাকে আমার পাশে বসতে বললাম, আর তখন শাহরিয়া আমার পাশে বসলো কোনো কথা না বলে। তারপর আমি বললাম, কী রে ফকিন্নির বাচ্চা, তোর দেখি অনেক আনন্দ হচ্ছে। তোকে আমি কেন এত অপমান করেছি জানিস? তুই একদিন আমাকে ভুল করে থাপ্পড় মেরেছিলি, সেই দিন আমি বোরকা পরে রাস্তায় বেরিয়েছিলাম। আমি নীলিমার মুখে এই কথা শুনেই অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমার ঠিকই মনে পড়ছে, নীলিমা একদিন রাস্তার একটা বৃদ্ধ লোককে গাড়ি চাপা দিতে চেয়েছিল। লোকটা যদিও ততটা ব্যথা পায়নি, আমি লোকটাকে তুলে গাড়ি থেকে নীলিমাকে নামিয়ে একটা থাপ্পড় মেরেছিলাম। তখন বোরকা পরা ছিল, তাই চিনতে পারেনি। তখন বুঝতে পেরেছি আমি কোনো কিছু না বলে চুপ করে আছি। আর একটু পরে নীলিমা বলতে লাগলো, তুই যেদিন আমার অফিসের ইন্টারভিউ দিতে এসেছিলি, তখন আমি বাবাকে বলেছিলাম যে বাবা, এই ছেলেটাকে অফিসে যে করেই হোক চাকরি দিতে হবে। শুধুমাত্র আমি তোকে অপমান করার জন্যই, তোকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি। ম্যাম, আসলে আমি সেদিন বুঝতে পারিনি, আর সেদিন অন্যায়টা কিন্তু আপনার ছিল। আপনি বৃদ্ধ লোকটাকে গাড়ি চাপা দিতে চেয়েছিলেন, যার জন্য আমি আপনাকে প্রথমেই এই বৃদ্ধ লোকটাকে সরি বলতে বলেছিলাম, মাপ চাইতে বলেছিলাম, কিন্তু আপনি সেটার কোনোটাই করেননি। তাই আমি রাগে সেদিন আপনাকে থাপ্পড় মেরেছিলাম। তার জন্য আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করবেন কেন? আচ্ছা, একটা জিনিসই তো হতে পারে, আপনি যে এরকম ব্যবহার করছেন এটা কি ঠিক? বড় লোক হয়েছেন দেখে কি মাথা কিনে নিয়েছেন? আপনাদের চেয়েও তো অনেক বড় লোক আছে, তাই না? তারা তো আর এমন করে না। পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের অনেক আছে, কিন্তু তারা কোনো অহংকার করে না। অহংকার যে পতনের মূল, সেটা তো জানেন। ফকিন্নির বাচ্চা, তুই আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিস? যা, তুই গিয়ে তোর জায়গায় বস, না হলে তোকে এখানে সবার সামনে অপমান করব, আর ঘাড় ধরে বাস থেকে নামিয়ে দিব। আমি এখন কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। এখন মনটা আমার অনেক ভালো আছে। এখন এই জায়গা থেকে ওঠ, আর আমার চোখের সামনে আসবি না। আমি চুপচাপ সেখান থেকে উঠে এসে মিতুর পাশে বসলাম। আর তখন মিতু আমাকে দেখি বলতে লাগলো, কি ব্যাপার, শুধু শুধু ম্যামের ছাড়ি খেয়ে আসলে মনে হয়? তোমার সত্যি সত্যি আগের জন্মের শত্রু ছিল, তার জন্য তোমার সঙ্গে এরকম ব্যবহার করে। আচ্ছা বাদ দাও, ম্যামের কথা বলে কোনো লাভ নেই। এখন আমি তোমাকে যে কথা বলতে চেয়েছি, আমি তোমাকে আমার বন্ধুর মতোই মনে করি। বন্ধু বলতে তোমাকে আমার নিজের বেস্ট ফ্রেন্ড বলে মনে করি, তাই তোমার সঙ্গে কথাটা বলছি। আমার হাজব্যান্ডও পরকীয়া করে একটা মেয়ের সঙ্গে, এটা প্রায় 1.5 বছর ধরেই করে। আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, অনেক কিছু করার চেষ্টাও করেছি, কিন্তু কোনোভাবেই কিছু বুঝতে যাচ্ছে না। আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। আসলে ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে তো, তার জন্য মানুষটা কেমন ছিল সেটা জানার প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন বুঝতে পারছি। ফ্যামিলি যেহেতু তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে এখন সম্পূর্ণ কাহিনিটা তোমার ফ্যামিলিকে খুলে বলো। তোমার ফ্যামিলি সেটা বুঝবে, আর তোমার লাইফটা এরকম করে দেওয়ার জন্য তো আমার ফ্যামিলি দায়ী, তাই না? জীবনে যদি মনের মতো মানুষ না পাওয়া যায়, এটা কতটা আফসোসের বিষয়, এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমি এখন কি করব? আমি ভাবছি যে ওকে ডিভোর্স দেওয়ার জন্য। এখন তুমি কি বলো, আমি কি ডিভোর্স দিলে ভালো থাকতে পারবো? শোনো, আমি তোমাকে কিছু কথা বলি। ভালোবাসা আর সম্মান এই দুইটা একে অপরের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু এটার মধ্যেও পার্থক্য আছে। বিয়ের পর নিজের স্বামীকে বা স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, তার স্ত্রীকে খেয়াল রাখবে, আর তাকে শাসন করবে। সব কিছুই হবে মন থেকে দুজনের। কিন্তু সম্মান আর দায়িত্বটা কি জানো? মানে ফ্যামিলিগত বিয়ে হলে আমি আমার দায়িত্ব শুধু পালন করে গেলাম, আমার স্বামীকে সব কিছু দেওয়ার দরকার, আমি তাকে সব কিছু দিলাম, কিন্তু মনের সুখটা আর পেলাম না। এটাকে কোনো ভালোবাসা বলে না, এটাকে শুধু বলে দায়িত্বের জন্য নিজেকে অন্যের কাছে বিলিয়ে দেওয়া। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে, সেই জন্য আমি তোমাকে সব কিছুই খুলে বলেছি। তোমার মতো যদি মানুষ আমি পেতাম, তাহলে সত্যি নিজেকে অনেক ধন্য মনে করতাম। তাহলে আমি জীবনে আর কোনো কিছু চাইতাম না আল্লাহর কাছে।
দোয়া করে দিলাম তুমি সত্যি একজন ভালো মানুষ পাবে জীবনে। তারপর আমি ওর সঙ্গে বেশ অনেক কথা বলতে লাগলাম, যদিও কথা বলতে ইচ্ছা করছিল না, কারণ আমার তো কথা বলতে ইচ্ছা করে শুধুমাত্র নীলিমার সঙ্গে। যদি আমি কথা বলি তাহলে নিজেকে সত্যি অন্যরকম মনে হয়, আর ও যদি বকা দেয় তাহলে তো সত্যি আমার ভেতরে একটু কষ্ট লাগে না, কারণ মানুষটা তো আমাকে শাসন করে ঠিক কি, এরকম রাগী বউটা তো আমার চাই। তারপর এভাবে কথা বলতে বলতেই কখন যে আমি নিজে ঘুমিয়ে গেলাম মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন থেকে প্রায় চলে এসেছি। তারপর আমরা সকলেই বেশ আনন্দ করলাম, কিন্তু নীলিমা ছাড়া। নীলিমাকে দেখলাম সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আর তাকে ডাকলাম না, তার ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলাম আড়ালে। আর এইভাবে সময়টা কেটে গেল। তারপর সকালবেলা কক্সবাজারে এসে পৌঁছালাম আর সোজা হোটেলে চলে আসলাম। আর হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম। যেহেতু সবাই ক্লান্ত তাই সবাই শুয়ে পড়েছে আর ঘুমিয়ে গেলাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে যথারীতি গোসল করে খাবার খেয়ে একটু হাঁটতে বের হলাম। আর তখনই মিতু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে রেখে একা একা চলে যাচ্ছ? দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমিও তো একটু পর বের হব। আর এখানে কী জন্য এসেছি? ঘুমানোর জন্য নাকি? এখানে তো এসেছি শুধুমাত্র ঘোরার জন্য। তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম সাগর পাড়ে। আর সাগর পাড়ে এসে মনটা সত্যি অন্যরকম হয়ে গেল। এই সময়টার মধ্যে যদি নীলিমা থাকতো তাহলে হয়তো দুজনের মধ্যে অনেক ভালোবাসা বৃদ্ধি পেত। নিজের প্রিয় মানুষটাকে নিয়ে সমুদ্রের পাড়ে হাঁটা, এটা আসলে কতটা ভালো লাগে বলে বোঝানো সম্ভব না। তারপর এভাবে সময়টা পার হয়ে গেল আর মৃদুকে আমি পাঠিয়ে দিয়ে আমি একা একাই হাঁটতে লাগলাম। আর হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে আসলাম। আর দূরে এসে হঠাৎ করে দেখলাম নীলিমার মতো কাউকে। আমি তাড়াতাড়ি করে সেখানে এগিয়ে গেলাম। আর এগিয়ে যেতে দেখি কিছু ছেলে নীলিমাকে ইপটিজিং করছে আর নীলিমা সেখানে কান্না করছে। যথারীতি আমি সেখানে চলে আসলাম আর সেখানে এসে জিজ্ঞেস করলাম, কী রে ভাই, তোরা এখানে এই মেয়েটাকে এভাবে বিরক্ত করছিস কেন? ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে কিন্তু অবস্থা সত্যি অনেক খারাপ হয়ে যাবে। আমাদের এলাকায় এসে তুই আমাদেরকে বের হয়ে যেতে বলছিস? বাহ, তোর তো সাহস আছে বলতে হবে। তা এই মেয়েটা তোর কি হয়? বউ নাকি রে যে এত দরদ? হ্যাঁ, ও আমার বিয়ে করা স্ত্রী। আমি আমার বউকে নিয়ে এখানে ঘুরতে এসেছি, বুঝতে পারছিস? আমি ওদিকে ডাব কিনতে গিয়েছিলাম আর তার মধ্যে তোরা এখানে শুরু করে দিয়েছিস। তুই জানিস আমি কে? তুই তো অনেকদিন ব্যবহার করেছিস, এবার আমাদের ব্যবহার করতে দে। আর আমাদের সঙ্গে কোনো রকম বাড়াবাড়ি করতে আসিস না, সোজা মেরে ফেলে দেবো বলে দিলাম। তারপর আমি মেয়েটার চুল ধরে টানতে লাগলাম। দেখ, তোরা কিন্তু সত্যি অনেক বাড়াবাড়ি করছিস। প্লিজ এটা করিস না, তাহলে কিন্তু আমি আমার নিজেকেও কখনো কন্ট্রোল করতে পারবো না। পরে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ওরা আমার কোনো কথাই শুনলো না। তারপর আমি আর কী করব, ওদেরকে মারতে লাগলাম। ওরা 5 জন ছিল। আমি সবাইকে মারতে মারতে আধমরা করে ফেললাম। তারপর ওরা দৌড়ে চলে গেল, আমাকে নাকি পরে দেখে নেবে। আর তখন আমি নীলিমার কাছে গেলাম। মেয়েটা সত্যি অনেক ভয়ে আছে। আমি গিয়ে বললাম, ম্যাম, এখানে আপনার একা একা আসাটা উচিত হয়নি, কারণ এই এলাকায় অনেক পর্যটক আসে আর ওদেরকে দৌড়ে, তাদের দৌড়ে কিছু ইনকাম হয়, এটাই করা যায়। বুঝতেই তো পারছেন, এখন যদি আমি এখানে না আসতাম তাহলে আপনার সঙ্গে অনেক কিছু হয়ে যেত। নেক্সট টাইম কখনো এইভাবে একা একা বের হবেন না। আজকে কেমন জানি শাহরিয়াকে আমার খুব আপন মনে হচ্ছে, কারণ শাহরিয়া এই সময়টার মধ্যে না আসলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো। আর সবাইকে কীরকম মারলো, আমি তো ওর মারামারি দেখে পুরোই ফিদে হয়ে গেছি। এতদিন শাহরিয়াকে আমি কত অপমান করেছি, কত কিছু করেছি, কিন্তু তবুও শাহরিয়া আমাকে বাঁচানোর জন্য চলে এসেছে। আমি হলে কি কখনো যেতাম? বা আমি যে ওর সঙ্গে খারাপ ব্যবহার করি, শাহরিয়ার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার কেমন লাগতো? ও তো আমাকে কিচ্ছু বলেনি। আমি এসব কথা ভাবতে ভাবতে সোজা রুমে চলে আসলাম আর রুমে এসে শুয়ে পড়লাম। আর তখনই রিফাত কল দিল। আমি কলটা প্রথমবার রিসিভ করলাম না, কিন্তু ওপাশ থেকে রিফাত কল দিতেই থাকলো। তারপর আমি কলটা রিসিভ করলাম আর তখন ও ওপাশ থেকে বলতে লাগলো, আমি সেই কখন থেকে তোমাকে কল করে যাচ্ছি, কিন্তু তুমি আমার কোনো কল ধরছো না কেন? তুমি আমাকে না জানিয়ে কক্সবাজার কেন গিয়েছো? আমাকে বলে যেতে, আমিও তোমার সঙ্গে যেতে পারতাম, দুজনে মিলে একান্তভাবে সময় কাটাতে পারতাম। আর কতদিন ধরে বলছি যে আমরা রুম ডেট করি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। ওখানে গেলে তো আমরা রুম ডেটও করতে পারতাম। তুমি আমার কাছে ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা না করি তুমি আবারও সেই বাজে কথা বলছো। আমি তোমাকে একদিনই বলেছি যে আমি তোমাকে বিয়ের আগে কোনো কিছুই করতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য আমি আমার নিজের সম্পদ দিতে পারবো না।
আমার বন্ধু বান্ধবেরা সবাই তাদের জিএফের সাথে রুম ডেট করেছে, আর এটাই এখনকার কালচার। তুমি কেন বুঝতে পারছো না? তুমি এই যুগের মেয়ে হয়ে এত মডার্ন হয়েও তুমি এটা কেন নিতে পারছো না? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি কি কক্সবাজার আসবো? দেখো, আজকে আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। আমি সেটা নিয়ে অনেক ডিপ্রেশনে আছি। তুমি প্লিজ আমাকে এসব কথা বলো না, যেন আমার আরও খারাপ লাগে। ঠিক আছে, আমি আর তাহলে তোমাকে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। তোমার যেদিন ইচ্ছা হবে তুমি সেদিনই আমার সঙ্গে রুম ডেট করবে, ঠিক আছে? আর আমরা তো খুব তাড়াতাড়ি বিয়ে করব। তাহলে এত চিন্তা কেন করছো? তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? আচ্ছা, আমার 50,000 টাকা লাগবে। তুমি কি টাকাটা দিতে পারবে? ঠিক আছে, আমি তোমাকে টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আর ঠিকমতো খাবার খেয়ে নিও, ঠিক আছে? তারপর রিফাত কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পর আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম। আর চিন্তা করতে লাগলাম, রিফাত আমার সঙ্গে কেন এমনটা করে? যারা সত্যিকারে ভালোবাসে তারা কি আদৌ শরীরটা খুঁজে নাকি মনটা খুঁজে? আমি কি রিফাতকে ভালোবেসে ভুল করলাম? আর আমি কি তাকে সত্যিই ভালোবাসি? নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তারপর আমার এইভাবেই সময়টা পার হয়ে গেল। আর আমি চিন্তা করতে লাগলাম, আমি আর শাহরিয়া এর সঙ্গে এরকম ব্যবহার কখনোই করব না। আজকে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এদিকে আমি বিকেলবেলা সমুদ্রের পাড়ে বসে আছি একা একা, আর তখনই মিতু আসলো। আর মিতু এসে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার? মনে হয় তুমি কারো কথা ভাবছো। নিশ্চয়ই তুমি ম্যামের কথাই ভাবছো। এটা আমি জানি যে তুমি ম্যামকে অনেক পছন্দ করো, কিন্তু তুমি কোনোভাবেই বলতে পারছো না, তাই তো? হ্যাঁ, আমি তোমার কাছে মিথ্যা বলবো না। নীলিমাকে আমার অনেক ভালো লাগে। আমি তাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। তাই তো সকল অপমান করার পরেও আমি তাকে কোনো কিছু বলি না। যদি কোনো দিন আমার ভালোবাসা দিয়ে তাকে নিজের করে নিতে পারি। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি ম্যানেজার সাহেব কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম, আর অপাস থেকে ম্যানেজার সাহেব বলতে লাগলো, স্যার, আপনার বাবা দেশে ফিরেছে, আর দেশে ফিরে আপনার কথা জিজ্ঞেস করছে। আপনার নাম্বার তো বন্ধ। আপনার এই নাম্বারটা তো আর জানে না, তাই আমার কাছে খবর নিতে চাচ্ছে। আপনি কোথায় আছেন সেটা কি আমি ওনাকে বলে দেব? না, ওনাকে নাম্বারটা দেওয়ার দরকার নেই। আপনি শুধু এটা বলে দেন যে শাহরিয়ার যেখানে আছো ভালো আছে। শাহরিয়ারকে নিয়ে তো টেনশন করার কোনো কিছুই নেই। আর অফিসের কি অবস্থা সেটা বলুন। জি স্যার, অফিসের অবস্থা তো এখন ভালোই, আর ওরা আমাদের সঙ্গে ডিল করতে রাজি হয়েছে। আর আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। এটা থেকে আমরা কোটি টাকা লাভ করতে পারবো। আপনি অফিসের দিক ভালো করে খেয়াল রাখবেন, বুঝতে পেরেছেন? আর অফিসের মধ্যে কিন্তু রফিক সাহেব উনি কিন্তু হিসাবপত্র ভালোভাবে মেলাতে পারে না। আপনি এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য রাখবেন। তারপর আমি ম্যানেজার সাহেবের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি মিতুর দিকে তাকিয়ে দেখলাম মিতু আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আর তখন মিতু বলতে লাগলো, আমি কিন্তু সব কিছুই শুনে ফেলেছি। তোমার ফোনের ওপাশ থেকে কি বলেছে আর তুমি কি বলেছো সেটাও। কিন্তু আমি শুনেছি এখন তুমি আমাকে সত্যি করে বলো তুমি কে। যখন সময় হবে তখন তো ঠিকই জানতে পারবে। এখন শুনে কোনো কাজ নেই, চলো আমরা ওদিক থেকে ঘুরে আসি। তবে এটা মনে রেখো যে আমি খারাপ কেউ নই, ভালো। তারপর আমি ওর সঙ্গে ঘুরতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই দেখলাম নীলিমা একা একা দাঁড়িয়ে আছে সবার সঙ্গে, যদিও সবার থেকে একটু দূরে, তবে একসঙ্গে বলা যায়। আমাকে দেখে আমার কাছে আসলো, আর মিতুর দিকে তাকাতেই মিতু চলে গেল। আমি কোনো কিছু বুঝতে পারলাম না মিতু শুধু শুধু কেন চলে গেল। আর তখন নীলিমা আমাকে বলতে লাগলো, চলো আমরা ওই দিক দিয়ে ঘুরে আসি। এই সন্ধ্যার সময় এই দিক থেকে ঘুরে আসলে হয়তো অনেকটা শান্ত লাগবে। এমনিতেই আমি ওই ঘটনার পর থেকে অন্যরকম হয়ে গেছি। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ, আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছো তুমি। আমি বেঁচে থাকতে তোমার কোনো কিছুই আমি হতে দিব না, এটা তো জানা কথা। আমি আমার নিজেকেই বলতে লাগলাম বিড়বিড় করে। কী ব্যাপার, তুমি একা একা বিড়বিড় করে যাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। আর আমি আগে তোমার সঙ্গে যা করেছি সত্যি মন থেকে ক্ষমা চাইছি। আচ্ছা, আমরা কি এখন বন্ধু হতে পারি না, যদি তুমি কোনো কিছু মনে না করো? আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছেন, এটা তো আমার অনেক বড় সৌভাগ্য। কিন্তু আপনার সঙ্গে কি আমার যায়? আমি হচ্ছি মধ্যবিত্ত বাবা মার এক অভাগা সন্তান। এভাবে কেন বলছো? আর আমি মানুষের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করি, এটা আমি বুঝতে পেরেছি। আমি সত্যি
এখন থেকে ভালো হয়ে যাব। এখন থেকে আমি মানুষকে ভালোবাসবো, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তুমি আমার চোখটা খুলে দিয়েছো, ধন্যবাদ তোমাকে। আমি তোমাকে অনেকবার দেখেছি যে তুমি রাস্তার লোকদের অনেক সাহায্য করো, এর জন্য তোমাকে ওরাও অনেক ভালোবাসে। আমি অনেক দিন গাড়িতে করে যাওয়ার সময় দেখেছি। তারপর এভাবে আমি নীলিমার সঙ্গে অনেক গল্প করতে লাগলাম। আর গল্প করতে করতে আমরা যে কোথায় চলে আসলাম বুঝতেই পারলাম না। আর তখন আমরা তাকিয়ে দেখলাম চারপাশে জঙ্গল, আমি কোনো কিছুই চিনি না। গল্প করতে করতে কোথায় চলে আসলাম, এখন কিভাবে যাব কোনো কিছুই তো ভালো লাগছে না। মোবাইলে নেটওয়ার্কও নেই, কী করব কোনো কিছুই বুঝতে পারছি না। তারপর আমি বসে পড়লাম আর বসে বসে ভাবছি কী করব। আর তখন নীলিমাও অনেকটা বয়ে বয়ে আছে। তারপর নীলিমা আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমিও কোনো কিছু বের করতে পারছো না? এখন কি আমরা এখানেই সারা রাত থাকবো? আর এখানে থাকলে তো আমাদের অনেক বিপদ হতে পারে। এখন কি করব বলো তো? আপনার সঙ্গে গল্প করতে করতে যে আমরা এখানে চলে আসবো এটা তো আমি কখনই জানতাম না। আর এখানে তো আমি কোনো রাস্তাও চিনি না, বেশ এখানে জঙ্গল তো দেখা যাচ্ছে। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আমার সত্যি অনেক কান্না আসছে। আমি বাবাকে ছাড়া যে কেন এখানে আসলাম এটাই তো বুঝতে পারছি না। বাবাকে সাথে নিয়ে আসলে হয়তো আজকে এখানে আটকে থাকতে হতো না। না, এখন কি করব কোনো কিছু তো বুঝতে পারছি না। আরে আপনি বাচ্চা মেয়েদের মতো কেন কান্না করছেন? আরও আমাকে সাহস দেবেন যে কি করে রাস্তা বের করা যায়, উল্টো আপনি বাচ্চা মেয়েদের মতো ভেবে করে কান্না করছেন। তো কান্না করব না তো কি করব? তুমিই বলো, রাস্তা চিনছো না, তাহলে তো আমরা এখানে থাকবো, তাই না? আর এখানে থাকলে আমাদের অনেক বিপদ হতে পারে, আমাকে মেরেও ফেলতে পারে। কিন্তু আমি তো সুন্দর পৃথিবীতে আরও অনেক দিন বাঁচতে চাই। দেখুন এখন কিন্তু আমার সত্যি অনেক মেজাজ খারাপ হয়ে গেছে। কই আপনি আরও আমাকে ভালো করে দুইটা কথা বলবেন, তা না উল্টো আমাকে বোঝাতে হচ্ছে। তারপর আমরা হাঁটতে লাগলাম আর হাঁটতে হাঁটতে বেশ আমাদের খিদেও পেয়ে গেল। আর হাঁটতে হাঁটতে বেশ একটা বাজারে চলে আসলাম। ভাগ্য বলে এখানে চলে এসেছি। তারপর বাজার থেকে সোজা হোটেলে চলে আসলাম। আর হোটেলে আস্তে আস্তে রাত 11টা বেজে গেল। আর তখন এসে দেখি সবাই ড্রিঙ্কস করছে আর পার্টি করছে। আমি নীলিমাকে বললাম, দেখুন এখন কিন্তু আমার সত্যি অনেক মেজাজ খারাপ হয়ে গেছে। কই আপনি আরও আমাকে ভালো করে দুইটা কথা বলবেন, তা না উল্টো আমাকে বোঝাতে হচ্ছে। তারপর আমরা হাঁটতে লাগলাম আর হাঁটতে হাঁটতে বেশ আমাদের খিদেও পেয়ে গেল। আর হাঁটতে হাঁটতে বেশ একটা বাজারে চলে আসলাম। ভাগ্য বলে এখানে চলে এসেছি। তারপর বাজার থেকে সোজা হোটেলে চলে আসলাম। আর হোটেলে আস্তে আস্তে রাত 11টা বেজে গেল। আর তখন এসে দেখি সবাই ড্রিঙ্কস করছে আর পার্টি করছে। আমি নীলিমাকে বললাম, দেখুন আপনার এসব খাবার কোনো প্রয়োজন নেই, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। এমনিতেই আজকে আপনার উপর দিয়ে অনেকটা দখল গেছে, এসব খেলে আপনি সহ্য করতে পারবেন না। নীলিমা আমার কথা মতো তাই করলো। আমিও রুমে এসে শুয়ে পড়লাম আর যথারীতি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো নীলিমার ডাকে। আমি নীলিমার ডাকে সত্যি অবাক হয়ে গেছি। আর আমাকে বলল, নীলিমা আরে তুমি এখনো ঘুমিয়ে আছো? আর তোমার জন্য সবাই অপেক্ষা করছে। একসঙ্গে সবাই সমুদ্র পাড়ে গিয়ে এনজয় করব আর ছবি তুলব। তারপর আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম আর উঠে ফ্রেশ হয়ে যথারীতি রেডি হয়ে তাদের সাথে যেতে লাগলাম। আর এইভাবেই তাদের সঙ্গে সময়টা কেটে গেল। আর এইভাবেই পার হয়ে গেল আরও 2টা দিন। আর এই 2 দিনে আমি নীলিমার সঙ্গে অনেকটা ক্লোজ হয়ে গেছি। মেয়েটা এখন সব সময় আমার সঙ্গে থাকতে চায়। আমি কোনো কিছু বুঝতে পারছি না, হয়তো সেও আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। আমি তাকে বুঝিয়েছি কোনটা ভালো আর কোনটা খারাপ, এবং আমি সেটাতে সফল হয়েছি। তারপর আমরা সবাই মিলে ঢাকায় ব্যাক করলাম। আর ঢাকায় ব্যাক করার পরে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সা দিয়ে অফিসের সামনে চলে আসলাম। যথারীতি আমি অফিসের কাজ করতে লাগলাম। আর তখন মিতু আমার কেবিনে এসে বলতে লাগলো, শাহরিয়ার, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আশা করি তুমি আমার কথাগুলো শুনবে। তুমি ম্যামের সঙ্গে এত মেলামেশা করছো কেন? ম্যাম কিন্তু মোটেও ভালো মানুষ নয়। দেখো মিতু, আমি জানি আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, আর জানি বলেই কিন্তু আমি এতদূর আসতে পেরেছি, ঠিক তাই না? তুমি বসো, তুমি বলো কি বলবে। আসলে আমি তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো করছিলাম, কিন্তু আসলে কখনোই তোমাকে বলতে পারছিলাম না। আসলে আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি। সত্যি, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, কিন্তু তবুও প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো মিতু, তুমি আমার সঙ্গে ওসব কেন বলছো? আর তাছাড়া তুমি তো জানো যে আমি নীলিমাকে অনেক ভালোবাসি। হয়তো নীলিমাও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাছাড়া আমি তোমাকে ভালোবাসার দৃষ্টিতে কখনো দেখিনি।
আমি তোমাকে শুধুমাত্র বন্ধুর মতোই দেখেছি, শুধুমাত্র বন্ধু। কিন্তু আমি তোমাকে নিয়ে আমার শত স্বপ্নের জাল বুনেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি যদি চাও আমার সঙ্গে করার জন্য, আমি সেটাতেও রাজি আছি। চলো, চাইলে আজকে আমি তোমাকে সঙ্গে রুম ডেট করতে পারি। আমি তোমাকে অনেক টাকা দিব, তোমার কোনো কিছুর অভাব হবে না। আমি কোনো কিছু বুঝতে পারলাম না। তুমি আমাকে টাকার আর এসবের কেন লোভ দেখাচ্ছ? ভালোবাসা কি শুধু এইসব দেখেই হয়? ভালোবাসা হয় মন থেকে, আর এসব দিয়ে কখনো জীবন চলে না। আর তোমার দেহের প্রতি আমার কোনো লোভ নেই, আর তাছাড়া ওরকম মন মানসিকতা আমার নেই। হ্যাঁ, আমার চাহিদা আছে, কিন্তু সেটা পবিত্র করে। আমি আমার প্রিয় মানুষটাকে পবিত্র করে ভালোবাসতে চাই, এভাবে কখনোই নয়। যদি এটাই চাইতাম তাহলে জীবনে অনেক কিছু করতে পারতাম। তুমি আমার লাইফের সম্পর্কে কতটুকু জানো? তুমি আমার লাইফ সম্পর্কে কোনো কিছুই জানো না। তখনই মিতু আমার সঙ্গে কোনো কথা না বলে চলে গেল। বুঝতে পারলাম মিতু অনেকটা কষ্ট পেয়েছে। এটা ছাড়া আর যে আমার কোনো উপায় ছিল না। আসলে এমনি তো মিতু কখনো ভালোবাসাটা কী সেটা বুঝতেই পারেনি, কারণ ভালোবাসা এসব থেকে হয় না। তারপর আমি আমার মতো কাজ করতে লাগলাম, আর তখনই পিয়ন চাচা এসে বলল আমাকে নাকি নীলিমা ডাকছে। তারপর আমি তাড়াতাড়ি করে একটা ফাইল নিয়ে তার রুমে চলে আসলাম, আর রুমে এসে যথারীতি দাঁড়িয়ে গেলাম। আর তখন নীলিমা বলতে লাগলো, আসলে তোমাকে দেখছি, গল্প করার জন্য আমার কোনো কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করি। আর অফিসের কাজ তো পরেও করতে পারবো, তাই না? আর এখন থেকে তুমি যদি আমাকে তুমি করে না বলো, তাহলে কিন্তু সত্যি অনেক খারাপ হয়ে যাবে। আমাকে আপনি আপনি করে কখনোই বলবে না। আপনি যেহেতু আমাকে এত করে বলছেন, তাহলে আমি আপনাকে তুমি করে ডাকতে পারি, তবে সেটা সবার আড়ালে। আমি চাই না যে আমাদের বিষয়টা মানে বন্ধুত্ব, এটা যেন অফিসের কেউ জানতে পারে। আর এমনিতেই আপনার সঙ্গে কথা বলার জন্য অনেকেই আমার সঙ্গে অনেক কিছুই বলতেছে। আরে আমি একটা মেয়ে হয়ে আমি এসব কথা ভাবছি না, আর তুমি একটা ছেলে হয়ে এসব কথা ভাবছো। কে কি বললো আর না বললো সেটা নিয়ে পড়ে থাকলে হবে না, ওকে? তুমি সত্যি একটু অন্যরকম মানুষ, একটুতেই নার্ভাস হয়ে যাও। আসলে আমি কেমন সেটা তো আমি নিজেও জানি না, তাই না? আচ্ছা ঠিক আছে, অন্য সময় না হয় গল্প করব অফিসের পরে। এখন আমি গিয়ে অফিসের কাজ করি, কারণ একটা ফাইল বাকি আছে, সেটা কমপ্লিট করতে হবে। তুমিও কাজ করো। তারপর যথারীতি আমি আমার কেবিনে চলে আসলাম, আর কেবিনে এসে আমি আমার নিজের মতো করে কাজ করতে লাগলাম। আর তখনই মিতু আমার কেবিনে আসলো, আর কেবিনে এসে যথারীতি দরজাটা লক করলো। আমি কোনো কিছু বুঝতে পারলাম না, কারণ এরকম ব্যবহার আমার সঙ্গে কখনোই করেনি। আর কেবিনে এসে তার নিজের জামা ছিঁড়তে লাগলো আর চিৎকার দিতে লাগলো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর তখনই মিতু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর এমনভাবে ধরলো যেন মনে হচ্ছে আমি নিজে থেকে ধর্ষণ করার জন্য চেষ্টা করছি। আমি নিজেকে ছাড়ানোর অনেকটা চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই পারছি না। ছাড়াতে গেলেই অন্য জায়গায় হাত চলে যাবে, মাথা কোনো কাজ করছে না। তখনই ওর চিৎকার শুনে সবাই চলে আসলো, আর এসে দরজাটা ভেঙে ঢুকলো। আর দরজা ভেঙে ঢুকে থেকে এই অবস্থা। আর তখনই মিতু সবার সামনে বলতে লাগলো, আসলে শাওরিয়ার আমাকে ভালোবাসে, আর আমি সেই ভালোবাসাটা ফিরিয়ে দিয়েছিলাম। তার জন্য শাওরি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। আপনারা যদি এখানে না আসতেন, তাহলে আমি সত্যি নিজেকে বাঁচাতে পারতাম না। আমি শুধুমাত্র অফিসের চাকরি করি, আর এর জন্য আমি আমার নিজের ইজ্জতটাও ধরে রাখতে পারি না। এইসব ছেলেদের কারণে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আমি অফিসে চাকরি করব না। আমি এসব দেখে কি বলবো, কোনো কিছুই বুঝতে পারছি না, কারণ আমি জানি শাহরিয়া এইসব কাজ কখনোই করতে পারে না। কিন্তু প্রমাণ পেয়ে আমি তো পুরো অন্যরকম হয়ে গেলাম, কারণ একটা মেয়ে তার ইজ্জত নিয়ে কখনো কি মিথ্যে কথা বলবে? আসলে মানুষকে বিশ্বাস করাটাই ভুল। আমি আগে শাহরিয়াকে কয়টা থাপ্পড় মারলাম, আর এই অফিস থেকে বেরিয়ে যেতে বললাম, আর শাহরিয়া কোনো কথা না বলে বের হয়ে চলে গেল। তারপর আমি মাথা ঠান্ডা করার জন্য সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর একটা নদীর পাড়ে চলে আসলাম। যাকে আমি একটু একটু করে ভালোবাসতে শুরু করেছিলাম, সে এমনটা হতে পারে? ছি! নদীর পাড়ে এসে আমি গাড়িটা রেখে যথারীতি হাঁটতে লাগলাম, আর তখনই দেখলাম রিফাত তার পাশে একটা মেয়ে বসে আছে। দুজনে এমনভাবে বসে আছে সেটা বলে বোঝানো সম্ভব না, অশ্লীলভাবে। আমি সামনে চলে গেলাম, আর সামনে যেতেই রিফাত প্রথমত চমকে উঠে পড়ল। আর আমার বুঝতে বাকি রইল না রিফাত কেমন ছেলে। তারপর আমি বলতে লাগলাম, তোকেও আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু আসলে তুই ভালোবাসার মর্যাদাটা রাখলি না। আসলে আমিও তোকে কখনো ভালোবাসতাম না, ভেবেছিলাম যে তোর জন্য আমার কোনো ফিলিংস হবে। আমি তোকে টাকাগুলো দিতাম শুধুমাত্র বন্ধু হিসেবে, কিন্তু তোর চরিত্র অনেক খারাপ। আজকে থেকে তুই আমার কখনো সামনে আসবি না। যদি আসিস তাহলে আমি তোকে সোজা মেরে ফেলবো।
তুই জানিস আমি কি করতে পারি? আরে যা যা, তোর মতো মেয়ে আমার কত দেখা আছে। আমার শুধু চাই মেয়েদের দেহ, বুঝতে পারছিস? আর আমি তোকে ভালোবাসি না, আমি শুধু ভালোবাসি এই মেয়েটাকে। এই মেয়ে হলো আমার স্ত্রী। আমি কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কি হয়ে গেল আজকে? আর তখনই বাইরে থেকে বাবা মা দুজনই দরজা নক করতে লাগলো। আমি নিজেকে স্বাভাবিক করে ওনাদের সামনে গিয়ে কথা বললাম। এদিকে আমি চুপচাপ বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, আর কোনো রকম কোনো কিছু ভালো লাগছে না। আমি বাসায় এসে চুপচাপ শুয়ে পড়লাম। এভাবে সময়টা পার হয়ে গেল। আর তখনই মা আমাকে কল দিল, আর আমি কলটা রিসিভ করলাম। অপাস থেকে মা বলতে লাগলো, তুই এখনই বাসায় আসবি। তোর বাবা তোকে দেখতে না পেয়ে আমার সঙ্গে রাগারাগি করছে। তুই যেখানে থাকিস এখনই বাসায় আয়। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে গাড়ি দিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে বেশিক্ষণ সময় লাগলো না। আমি বাসায় এসে গেট দিয়ে ঢুকলাম। আর তখনই সবাই সালাম দিতে লাগলো। সোফায় বসে পড়লাম, বসে বসে ফোন টিপছিলাম। আর তখনই মা আসলো। কি রে শাহরিয়ার, তোর কি হয়েছে? আজকে তোর মনটা মনে হচ্ছে খারাপ। কি হয়েছে আমাকে খুলে বল। তোকে কি কেউ কিছু বলেছে? আরে মা, তুমি যে কি বলছো? আমার কোনো কিছু হয়নি, এমনিতে আর কি কিছু ভালো লাগছে না। কারণ একটা জার্নি করে এসেছি তো তাই। আর এখন থেকে তোমাদের সঙ্গে থাকবো, যাও, কথা দিলাম। তুই ছাড়া বাড়িটা আমার ফাঁকা ফাঁকা লাগে। তোকে ছাড়া যে বাড়িটা কবরস্থানের মতো লাগে। তুই আর কোথাও যাবি না, আমার সঙ্গেই থাকবি তুই। তোমার আর বাবার রাগ অভিমান কি কমেছে নাকি, এটা বলো। তোমরা কি আবার আগের মতো কি ঝগড়া করবে নাকি এখনো ভালোভাবে থাকবে? ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, এখন আমি আবার আগের মতো হয়ে যাচ্ছি। ঠিক আছে, তবুও তুই বাড়ি থেকে কোথাও যাস না। আর আমি আর তোর বাবা মিলে তোর জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা অনেক ভালো, চেহারা ভালো। মেয়েটা সিদ্দিক সাহেবের একমাত্র মেয়ে, নাম নীলিমা। মেয়েটা তুই দেখলে তোর পছন্দ হবে। তারপর আমি মায়ের সঙ্গে আরও কিছু কথা বলে আমার রুমে চলে আসলাম। আর রুমে এসে যথারীতি ফ্রেশ হয়ে বাবা মায়ের সঙ্গে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে যথারীতি রেডি হয়ে আমি অফিসে চলে আসলাম। আজ অনেক দিন পর অফিসে আসলাম, তাই কাজের চাপটা অনেক বেশি। তখনই ম্যানেজার সাহেব আসলো। আসলে ম্যানেজার সাহেব আর আমার বাবা দুজনই ভালো বন্ধু। আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে ম্যানেজার সাহেব। এসে বলতে লাগলো, স্যার, এখনই আপনাকে আমার সঙ্গে যেতে হবে, কারণ মেয়ে দেখার জন্য আপনার আম্মু আমাকে বলেছে। এখানে তেমন কেউ নেই এখন, স্যার টাকার কোনো প্রয়োজন নেই। শোনো, আমি এখন বিয়ে করতে পারবো না। আর যেই মেয়েকে বিয়ে করতে বলেছে মা, এটা কিন্তু আমি অনেক আগে থেকে চিনি। এটার জন্য আমি এতদিন সেখানে ছিলাম। তুমি যে কি বলছো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। বাসা উনি একা একা থাকে, অনেক কষ্ট করে, তার জন্য কথা বলার জন্য তো মানুষটা দরকার, তাই না? আর বিয়ে কেন করবে না? তুমি বিয়ে করতে তোমার কি প্রবলেম, যেহেতু এতদিন তুমি সেখানেই ছিলে? আমি তো আর মাকে সব কিছু বলতে পারবো না। তুমি কি মাকে বলবে যে শাহরিয়ার পালিয়ে বিয়ে করবে? পালিয়ে বিয়ে করা ছাড়া সে বিয়ে করবে না। এটা আমি সোজা তোমার বাবার কাছে গিয়ে বলেছি। তোমার বাবা তোমাকে কি বলে পরেরটা পরে বোঝা যাবে। আমি এটার মধ্যে নেই, ওটা আমার বকা খেতে হবে। আরে সোনা কাকু, তুমি কেন এমন করছো? তুমি না আমার লক্ষ্মী কাকা। যাও, তোমাকেও আরেকটা বিয়ে করে দেবো। কাকি তো বুড়ি হয়ে গেছে, তাই না? যা করলি আমার সঙ্গে, তুই সারাটা জীবন তুই আমারে চালিয়ে আসলি, আর একটা কি আমি সামলাতে পারছি না, আর তুই বলিস আরেকটা বিয়ে করার জন্য? তারপর ম্যানেজার কাকা চলে গেল। ম্যানেজার কাকার সাথে আমি এরকম ফাজলামি করি। তারপর আমি আমার মতো কাজে মন দিলাম। আর এদিকে আমি আমার মতো অফিসের কাজ করছিলাম, কিন্তু কোনোভাবে অফিসে মন বসাতে পারছি না। বাসা থেকেও বিয়ের জন্য চাপ দিচ্ছে। কি করব কোনো কিছু বুঝতে পারছি না। আমি শাহরিয়ার বিষয়টা ভাবছি, সে কি করে পারলো এমনটা করতে। তখনই মনে হলো এখানে তো সিসি ক্যামেরা লাগানো আছে, আমি কেন সিসি ক্যামেরা চেক করছি না? বিষয়টা তো ভালো করে দেখতে হবে। তারপর আমি সিসি ক্যামেরা চেক করতে লাগলাম। আর চেক করে যা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা মেয়ে এতটা খারাপ কি করে হতে পারে যে নিজের সম্মানটা নিয়ে এরকম করতে পারে? আমি সিসি ক্যামেরার রেকর্ড নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলাম। আর কেবিন থেকে বের হয়ে সবাইকে দেখালাম। আর সবাইকে দেখানোর পর অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আমি মিতুকে একটা থাপ্পড় মারলাম আর অপমান করে বের করে দিলাম। আমাকে এখন শাহরিয়ার কাছে যেতে হবে, ওর কাছে ক্ষমা চাইতে হবে। তখনই বাবা আসলো, আর বাবা এসে আমাকে কেবিনে নিয়ে গেল। আমি কেবিনে এসে বসে আছি চুপচাপ। আর তখন বাবা আমার সামনে একটা ছেলের ছবি দিল আর বলতে লাগলো, এই ছেলেটার ছবি দেখ, এটা হচ্ছে বাংলাদেশের টপ বিজনেসম্যানের কোটিপতি বাবার একমাত্র ছেলে। ছেলেটাও অনেক ভদ্র,
বিনয়ী বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, তোর জন্য এই ছেলেটাই ভালো হবে। তাছাড়া এই ছেলেটাও নাকি তোকে অনেক পছন্দ করে, আমি জানতে পারলাম। এইটা ছবিটা ভালো করে দেখ। বাসায় তো ছবিটা দিতে চাইলাম, কিন্তু ছবিটা তো তুই দেখলি না, তাড়াতাড়ি করে চলে আসলি, তাই অফিসে আসলাম। আমি অফিসের ফাইলগুলো দেখছি, তুই ছবিটা দেখ ভালো করে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি ছবিটা দেখতে লাগলাম, আর ছবিটা দেখে আমি কোনো কথা বলতে পারছি না, কারণ এটা তো শাহরিয়া। শাহরিয়া তাহলে কোটিপতি বাবার একমাত্র ছেলে, তাহলে সে কেন এখানে এসেছে আমাকে ভালোবাসে বলে? আর আমি উল্টো তার সঙ্গে এমন ব্যবহার করেছি। সত্যি আমি কেন এমনটা করলাম? আমাকে এক্ষুনি শাহরিয়ার কাছে মাপ চাইতে হবে। তারপর আমি বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে শাহরিয়ারের অফিসে চলে গেলাম। আর অফিসে এসে আমি অবাক হয়ে গেলাম, কারণ এত বড় অফিস আমি কখনো দেখিনি বলতে কখনো যাইনি, এইটাই প্রথম। তারপর আমি আমার কার্ড দেখিয়ে ভিতরে চলে আসলাম। আমি ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলাম। আর কিছুক্ষণ পরে শাহরিয়ার আসলো। শাহরিয়ার এসে বলতে লাগলো, আরে ম্যাম, আপনি অফিসের ম্যাম। আমি তো আপনাদের অফিসের চাকরিটা ছেড়ে দিয়েছি, তবুও আমি কি আপনার কাছে কোনো অন্যায় করেছি? তখন নীলিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। নীলিমার কান্না আমার একদমই সহ্য হচ্ছে না। মেয়েটা কান্না করলে খুব বাজে দেখায়, তাছাড়াও কান্না করলে আমার বুকের ভিতর জ্বর বয়ে যায়। তারপর আমাকে ছেড়ে দিয়ে আমার পায়ে ধরে বলতে লাগলো, আসলে আমি কালকের ঘটনার জন্য সত্যি অনেক অন্যরকম হয়ে গিয়েছিলাম। পরে আমি সিসি ক্যামেরা ভালো করে দেখলাম, আর বিষয়টা দেখার পর আমি সত্যি অনেক লজ্জিত। আসলে ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম আশা করাটা যদিও অন্যরকম, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসার মানুষ একসাথে কাউকে সহ্য করতে পারে না, তার উপর আবার এই কাজটা আমার সেদিন সহ্য হয়নি। আমি নিজেকে ধরে রাখতে না পেরে তাকে আরও শক্ত করে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। আর সেও আমার বুকে সে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি কোনো কিছু চাই না, আমি তোমার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই। তুমি যদি আমাকে রাস্তায় রাখো তাহলেও আমি থাকতে পারবো, তবুও আমাকে ছেড়ে যেও না প্লিজ। তারপর এভাবে দুজনে কতক্ষণ ছিলাম জানি না। তারপর আমরা দুজনে কাজী অফিসে চলে আসলাম আর এসে যথারীতি বিয়ে করে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই মা বলতে লাগলো, ভেবেছিলাম আমি আমার একমাত্র ছেলের বিয়েতে অনুষ্ঠান করে বিয়ে করাবো, কিন্তু তুই তো সেটা করলি না। তুই তো তোর জেদের কাছেই বড় মনে করলি। মা, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি যাকে ভালোবাসবো তাকে আমি পালিয়ে নিয়ে বিয়ে করব। এটা আমার হয়তো অদ্ভুত ইচ্ছে থাকতে পারে, কিন্তু মা, আজকে আমি সেই ইচ্ছাটা পূরণ করেছি। আর তুমি নিজেও জানো না আমি আমার না তার যাও খাবার দাও। তারপর আমি কোনো কিছু না বলে রুমে চলে আসলাম। আর রুমে এসে যথারীতি আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম। আর খাবার টেবিলে এসে দেখি নীলিমা আর মা দুজনে মিলে গল্প করছে, সাথে বাবাও আছে। তিনজনে বেশ ভালোই আড্ডা দিচ্ছে। আমি চুপচাপ নিজে খাবারগুলো খেয়ে নিলাম। তারপর আমি রুমে চলে আসলাম। আর রুমে এসে আমি আমার ল্যাপটপে কাজ করতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম নীলিমার জন্য। একটু পরে নীলিমা চলে আসলো আর আমিও ল্যাপটপটা বন্ধ করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আর তখন নীলিমা বলতে লাগলো, মা তো আমাকে অনেক পছন্দ করেছে, আর মা আমাকে অনেক আদর করবে, তোমার থেকেও বেশি, বুঝতে পারছো? আর এখন থেকে আর কোনো দুজনের মধ্যে কোনো সমস্যা হবে না, বাবা মা সব সময় ভালোভাবে থাকবে। আসলে বাবা মা দুজনে ভালোবেসে বিয়ে করেছিল। আর যেসব ঝগড়া হয় এসব ঝগড়া মোটামুটি সবার মধ্যেই হয়ে থাকে, তাই না? আর ছোটোবেলা থেকে দেখে এসেছি, তাই সব কিছু জানি। ওদের ঝগড়া শুনে কিন্তু আমার বেশ ভালোই লাগে। কীরকম খোঁচা দিয়ে কথা বলে, এরকম খোঁচা দিয়ে আমিও তোমার সঙ্গে সব সময় ঝগড়া করব। আমার সঙ্গে এরকম করলে আমি শুধু তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, কারণ আমার কাছে এসব মুঠেও ভালো লাগে না। আমি চাই শান্তি, বুঝতে পারছো? তোমার এত বড় সাহস, তুমি আমাকে বাপের বাড়ি পাঠানোর এক্ষুনি কথা বলো? ঠিক আছে, তাহলে তুমি একা একা থাকো, আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আমার কোনো ইচ্ছা নেই আপনার কাছে যাওয়ার জন্য। আপনি অন্য রুমে গিয়ে শুয়ে পড়েন, ঠিক আছে? আমি এতদিন একা থাকতে পেরেছি, আজকে থেকেও একা একা থাকতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তুমি এখানে একা একাই থাকো। আমি অন্য রুমে গেলাম, তারপর আমি অন্য রুমে চলে আসলাম। আমি অন্য রুমে এসে যথারীতি আমার মতো শুয়ে পড়লাম। এদিকে আমি আমার মতো করে শুয়ে আছি আর নীলিমার কথাই ভাবছি। মেয়েটা সত্যি একটু রাগি, আর এভাবে নীলিমার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। এদিকে হঠাৎ করে বুকের উপর বাড়ি কিছু অনুভব করলাম, আর আমি চোখ মেলে অন্ধকারের মধ্যে আবছা আলোতে দেখতে পেলাম নীলিমা আমার বুকের উপর শুয়ে আছে। আমি তার চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে নিলাম
আর কপালের মধ্যে আলতো করে চুমু দিলাম। আর তখন নীলিমা বলতে লাগলো, কারো অনুমতি ছাড়া কাউকে আদর করা ঠিক না, এটা কি আপনি জানেন না নাকি? আমি শুধু এসেছি ওই রুমে, ভয় পাই, আর কোলবালিশ ছাড়া আমার রাতে ঘুম আসে না। আপনার আদর পাওয়ার জন্য আসিনি। মানে কি? তাহলে আমি কি তোমার কোলবালিশ নাকি? আমার বুকের উপর থেকে নামো, না হলে ধাক্কা দিয়ে ফেলে দেব, তখন কোমরটা ভেঙে যাবে। আমার কোমর ভাঙলো কোনো সমস্যা নেই, তুমি তোমার বইয়ের সেবা করবা, এতে তো কোনো সমস্যা নাই, তাই না? আমারও ভালো হলো, অনেক যত্ন পাবো। ঠেকা লাগছে আমার তোর সেবা করার জন্য। আমি আমার মতো থাকবো, আরও কত রুগী আমার জন্য পড়ে আছে, তাদেরকে গিয়ে সেবা করব, তবুও তোকে না। কি বললি তুই? এত বড় সাহস! আমার সামনে অন্য মেয়েদের কথা বলছিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। এতদিন তো অধিকার ছিল না, জামাই যদি লুচ্চামি করে তাহলে মারতে পারবে। উল্টাপাল্টা কিসের হাদিস বলছো তুমি? এত রেগে গেলে মাথার তার সবগুলো ছেড়ে যাবে, পরে তোমাকে সবাই পাগলি বলে ডাকবে, কেমন হবে বলো? তখন নীলিমা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, আমি তো আপনার পাগলি বউ হতে চাই, সারাদিন আমার সাথে ঝগড়া করবেন, দিন শেষে যেন দুজনে আবার এক হতে পারি, আর যেখানে যাবেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আর কখনো অফিসের কাজে বিদেশে যেতে পারবেন না। আমাকে রেখে কোনো রাত অন্য জায়গায় থাকবেন না। আমি বাবার বাসায় গেলে আমি যতদিন থাকবো তুমিও আমার সাথে থাকবা। আর চিন্তা করো না, 3 দিনের বেশি আমি সেখানে থাকবো না, কারণ প্রতিটা মেয়ে বিয়ের পর আসল বাড়ি হলো তার স্বামীর বাড়ি। তুমি আমার লাইফে না আসলে সত্যি আমি এসব কিছুই বুঝতে পারতাম না। তুমি আমার জীবনের সব কিছু। আমি নীলিমার টুটের মধ্যে আলতো করে চুমু দিলাম, আর সে আমার আরও কাছে এসে তার টুট আমার টুটের মধ্যে ডুবিয়ে দিল। আমিও তাকে রেসপন্স দিতে লাগলাম। এটা সত্যি অন্যরকম ফিলিংস। আর এভাবে প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম, আর আমি নীলিমার গলায় চুমু দিতে লাগলাম। আর নীলিমা চোখ বন্ধ করে আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে রেখেছে। আমি তাকে আমার মতো করে আদর করে যাচ্ছি, আর এভাবেই আমি নীলিমাকে নিয়ে হারিয়ে গেলাম এক ভালোবাসার সমুদ্রে। ফজরের সময় নীলিমা আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, এখন তো আমাকে ছাড়বেন নাকি? আমাকে তো গোসল করতে যেতে হবে, তারপর নামাজ আদায় করতে হবে। আপনি কি আমাকে উঠতে দিবেন না? আমি তো শুধুমাত্র তোমাকে আদর করছি, কারণ তুমি যেন খুব তাড়াতাড়ি মা হতে পারো। তোমাকে মা বানানোর জন্যই তো আমার এত কষ্ট করা, তাই না? না হলে তো আমি কোনোভাবেই এত কষ্ট করতাম না। চুপ, একদম চুপ। কথা শুনে তো মনে হয় সব কিছু নাই। এভাবে বলা লাগবে না, বুঝতে পারছেন? আমাকে এখন ছাড়েন, আমি কি গোসল করি। তারপর আমি আবারও নীলিমাকে কোনো কথা বলতে না দিয়ে নীলিমার ঠোঁট 2টা দখল করে নিলাম। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসারটা। তো বন্ধুরা, নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।